হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। প্রিয় সাবস্ক্রাইব যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করিবেন। বিষয়গুলো অভ্যন্তরে নিয়ে কিছু কথাবার্তা বললাম, আমার দেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি যতটুকু আমার থিওরিটি কাজ করে এবং আমার যতটুকু অল্প মেধার থেকে আমি আমার কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে। যাই হোক, সব মিলিয়ে আমার নিজের জায়গা থেকে আমি আমার মত প্রকাশ করতেছি। বিষয়, সবাই তো আর সব দিকটা ভালো হতে পারে না, খারাপ ভালো মিলেই পৃথিবী চলে। আমাদের স্বাধীন বাংলাদেশটা দীর্ঘ 17 বছর পার হয়ে গেল। স্বৈরাচার হাসিনা, কুখ্যাত হাসিনা দেশটাকে এমন একটা অবস্থানে রেখে গিয়েছে, যার পরিণাম এখন যেই সরকারই আসুক না কেন, সেই সরকারের ঘাটতি টানতে টানতে, দুর্নীতিবাজের ঘাটতি টানতে টানতে এখন কোমরের মেরুদণ্ড আর সোজা করে দাঁড়াতে পারবে না। বর্তমানে যে পরিস্থিতি করে শেখ হাসিনা স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে, দেশের অবস্থা খুব ভয়ানক, পরিস্থিতি খুবই নাজুল অবস্থা। অর্থনীতি বলেন, দেশের স্থিতিশীল বলেন, গ্রাম অঞ্চল থেকে ধরে শহর অভিমুখী পর্যন্ত পরিস্থিতিটা খুবই ভয়াবহ। হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, দেশবাসী স্বৈরাচার মুক্ত হয়েছে। কুখ্যাত স্বৈরাচার হাসিনাকে বিদায় করছে দেশের জনগণ, ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আপনাদের অবদানের কথাই বাংলাদেশের মানুষ কখনো বলবে না, কারণ আপনাদের সব অবদান স্বৈরাচার বিদায় করার মূল হাতিয়ার হলো আপনারা। তো স্বৈরাচার তো চলে গেল দেশ ছেড়ে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেশের বিরাজ করতেছে, সেই দিকটা লক্ষ্য করলে বাংলাদেশে যারা শিক্ষিত সমাজ আছেন এবং বুদ্ধিজীবী আছেন বা গুণী মানুষ আছেন, তারা থিওরিটি দিয়ে বুঝতে পারবে যে বর্তমান পরিস্থিতিটা বাংলাদেশের কতটা নিচে নেমে গেছে। অর্থনীতি বলেন, সর্বদিকেই, বিশেষ করে দেশের যে হাল করে গেছে এই স্বৈরাচার শেখ হাসিনা, সবার চোখেই এখন আস্তে আস্তে ধরা পড়বে উন্নয়নের নামে দেশের কি অবস্থা, যে লুট করছে, কি পরিমাণ যে লুটে পুটে খাইছে দেশটারে। এখন সব কিছু বাইর হবে, খোলামেলা হবে, প্রকাশ হবে। গ্রাম অঞ্চল থেকে ধরে শহরমুখী কিছু কিছু চামচিকে আছে, শুধু সারাদিন গুঞ্জন করতো যে শেখ হাসিনা এই করেছে সেই করেছে। আরে ভাই, তোদের কাছে আজকে আমার প্রশ্ন, দেশটা যে উন্নয়ন করেছে এটা কি শেখ হাসিনার আব্বার টাকা দিয়ে উন্নয়ন করছিল, নাকি শেখ হাসিনার মায়ের টাকা দিয়ে উন্নয়ন করেছিল? কার টাকা দিয়ে উন্নয়ন করছে? তোমার আমার সাধারণ জনগণের রক্তচুষা টাকা দিয়ে দেশ উন্নয়ন করেছে। কতটুকু উন্নয়ন করেছে? আজকে দেশের যে পরিস্থিতি, ব্যাংক ক্ষেত্রে ধরে অর্থনীতি সর্বদিকে ডাউন, দেশ লুটে পুটে চোর বাফটার, গ্রামের মেম্বার থেকে ধরে একবারে শহরমুখী মন্ত্রী মিনিস্টার, সর্বক্ষেত্রে দুর্নীতি। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার একজন পিউন ছিল, এটা কিন্তু আমার মুখের কথা না। প্রিয় সাবস্ক্রাইবার যারা আছেন, আমার ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলে অ্যাক্টিভিটি আছেন, আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু আমার মুখের কথা না। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায়
ঘাটাঘাটি করেন এবং আপনাদের চোখের নজরে অবশ্যই এটা পড়েছে এই ভিডিওটা। শেখ হাসিনা নিজে বলেছে যে আমার বাড়িতে পিয়নের চাকরি করতো সেই লোকে আজকে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না সে। তাহলে এখন আপনাদের সচেতন নাগরিক যারা আছেন এবং সুশীল সমাজের শিক্ষিত মেধাবী লোকদের কাছে আমার প্রশ্ন, দেশটা কতটুক পরিমাণ দুর্নীতি হলে একটা স্বৈরাচার শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হইতে পারে বা একটা হেলিকপ্টার নিয়ে চলাফেরা করে? তাহলে বুঝেন যে দেশটা কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে। সর্বক্ষেত্রে দেশটাকে লুটে পুটে একবারে তছনছ করে দিয়ে গেছে দেশটারে। যে দেশটা এখন গুছাতে, আমি বলি না অন্য যে কোনো দলে আসুক, বিএনপি আসুক বা অন্য নতুন কোনো দলে আসুক দেশে, কিন্তু যেই দলই দেশের দায়িত্ব নিবে সেই দলই এই দেশের লেনের পূজা বা এই যে সমস্যার সমাধান করতে করতে তার মেরুদণ্ড বেঁকা হয়ে যাবে, মেরুদণ্ড হয়ে সোজা এটা দাঁড়াইতে পারবো না। ততরূপ বহন নতুন সরকার গঠন করলে যখন এইগুলা দুর্নীতি ডাকতে যাবে এবং এগুলার মাসুল দিতে যাবে নতুন সরকার, তাহলে নতুন সরকারের বাপের ঘর থেকে তো এগুলা দিব না, দিব কার থেকে? আপনার থেকে, আমার দেশের সাধারণ জনগণের উপরে ট্যাক্স বসাইব, সর্বদিকে সব কিছু দাম বাড়াইয়া দিব। তখন আমাদের মতো কিছু লোক বলবো যে নতুন সরকার আইছে, নতুন সরকার দিয়ে আগের সরকার থেকে বেশি খারাপ, আগের সরকারই ভালো ছিল, আমরা সুন্দরভাবে চালাইছে দেশ, আমরা দাম বাড়াইছে না বা কোনো কিছু জিনিসপত্র দাম বাড়াইছে না, এখন এই সরকার আয়া দাম বাড়াই দিছে। এই কথাটা আমরা কিন্তু বইলালামও, কিন্তু একটা জিনিস চিন্তা করতাম না যে দেশটা যে এইভাবে স্বৈরাচার করে গেছে, লুইট্টা পাইট্টা দেশটারে শেষ করে দিয়ে গেছে, এই ঘাটতিগুলা কে পূর্ণ করব? যেই জায়গাগুলা মনে করেন দুর্নীতি করে টাকা পয়সা লুটে এই দেশ থেকে বিদেশ পাচার করছে, তো দেশটা তো এই দেশটা যে লুটতে গেছে, এই লুডা যে এই যে ব্যাংকগুলা খালি করে গেছে, সর্বদিকে লেন করে গেছে দেশটার, এইগুলা ভর্তুকি কে দিবে? এই ভর্তুকি দিতে গেলে তো আমাদের মাঝ থেকে সাধারণ জনগণের কাছ থেকেই সব কিছু আদায় করবে। আর নতুন সরকার যেই আসুক, যেই দলের সরকারে আসুক, সেই দলের তো এইগুলা আমাদের সাধারণ জনগণ থেকেই নিবে, টাকাগুলা নিয়েই তো দেশ চালাইবে। যেই পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে, আমাদের এই সোনার স্বাধীন বাংলাদেশটার, কথায় কথায় বলতো যারা প্রতিবাদ করত, অন্যায়ের প্রতিবাদ করতো এই স্বৈরাচারের বিরুদ্ধে, তাকেই একটা নিশানা লাগাই দিত জামাত শিবির, রাজাকার, দেশবিরোধী, এগুলা বলে মামলা হামলা দিয়ে দিত। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি নিজে ভুক্তভোগী। আমি সোশ্যাল মিডিয়াতে যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, বা আমার ফেসবুক আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন। আমি যখন কিছুটা নেই নীতি কথা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতাম, আমার পিছনে যে কতগুলা সিস্টেম চালু করেছিল, আমার আব্বাকে 2 বার পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে, থানায় নিয়ে গেছে আমি শুধু লেখালেখি করার কারণে। যাক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, এই স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে। মানুষ এখন মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারে, সর্বক্ষেত্রেই সব কিছু প্রকাশ করতে পারে। এখন প্রশ্নে আসে আমাদের, বাংলাদেশের যে ডিফেন্সে ছিল, পুলিশ থেকে ধরে, র্যাব থেকে ধরে, ডিবি থেকে ধরে, এই ধরনের কিছু আমলারা যে দেশটারে এত ক্ষতি করেছে এবং সাধারণ জনগণকে যে এত নিগুমভাবে অত্যাচার করেছে, যারা দেশে আছেন তারা তো নিজের চোখে দেখছেন, অনুভব করছেন, নতুন করে কোনো কিছু করার বা বলার নেই। তারপরও আজকে বলতেছি আপনাদের কাছে, বিশেষ করে একটা নামই সবার মাঝে আসে, এই যে ডিবির প্রধান হারুন। এই মানুষরূপী শয়তানরা যে দেশের কত মানুষের কত মার বুক খালি করছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেশের অনেক লোককে গুম করে নিয়ে মাইরা ফালাই দিছে, কত কিছু করছে। তাই একটা জিনিসই আমি বলবো যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতার পাওয়ার দেখাইলাম,
কালকে আমার ক্ষমতা চলে যাবে। ক্ষমতা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। একটা কথা বাংলা প্রবাদে আছে, সকালবেলার দনিরে তুই ফকির, সন্ধ্যাবেলা এই দুনিয়ার লীলা খেলা বুঝা বড় দায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, যাদের ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না, অপব্যবহার করার চেষ্টাও করবেন না। কারণ একটা জিনিস চিন্তা করবেন, দেখেন আজকে যারা স্বৈরাচার নাম হয়েছে এবং স্বৈরাচারের কীর্তিকাণ্ড করেছে, আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দীর্ঘ 16 বছর দেশটাকে শোষণ করছে, শাসন করেছে, লুটে পুটে খেয়েছে। আজকে তাদের পরিণামটা কি হয়েছে বা তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে তাদের ঠিকানাটা কোথায় এবং তারা কি পর্যায়ে আছে কেউ কি বলতে পারবেন? শুধু চোখ দিয়ে দেখেছেন। দেশের একটা প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈরাচার কুখ্যাত হাসিনা, সেই হাসিনাও আজকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর তার অনুসারী যারা আছে তাদের যে গ্রাম পর্যায়ে থেকে ধরে শহর বন্দরের কি অবস্থা, এটা তো আর কেউ দেখার বাকি নেই, সবাই দেখতেছেন। তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ক্ষমতার অপব্যবহার করবেন না। আজ আপনার কাছে ক্ষমতা আছে, আপনি ক্ষমতার বল দেখিয়ে আপনি অনেক কিছু করবেন, এটা ঠিক না। কারণ ক্ষমতা চলে গেলে কিন্তু এটার মাসুল আপনাকে নিজেই দিতে হবে। যেমন আমি আমার বাস্তবতার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমার জন্মস্থানের ঠিকানাটা আমি বলে দিই আপনাদেরকে। আমি ব্রাহ্মণবাড়িয়া সন্তান। ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা, আখাউড়া থানা। সেই পৌরসভার একজন মেয়র ছিল তাকদির খলিফা কাজল, যার দাপট দেখিয়ে আমার এলাকার বহু মানুষ অনেক কিছু লুটে পুটে মানুষ থেকে খাইছে। এবং যে মেয়র ছিল কাজল, তাও তার ক্ষমতার অপব্যবহার করে দাপট দেখিয়ে সাধারণ জনগণকে খুব অত্যাচার করছে। আজকে তার পরিণামটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সাধারণ জনগণ তারে পিডাইতে পিডাইতে একটা আমাদের গ্রামের অঞ্চলে বলে ডুবা আর কি, যেটা পুষ্কিনি বলে আর কি, পুষ্কিনির মধ্যে ফালাইছে পিডাইতে পিডাইতে। তাইলে ক্ষমতা কোথায় যায়? একটা মেয়রে পাবলিকে সাধারণ জনগণে পিডাইতে পিডাইতে পানির মধ্যে ফালাইছে। এই যে বাংলাদেশের যে আইনমন্ত্রী আনিসুল হক ছিল, আনিসুল হকের বাড়ি পর্যন্ত একবারে পুইরা ছাই ছাই করে লাইছে। তবে আমি এটা সমর্থ করি না যে আইনমন্ত্রীর বাড়িটা পুইরা লাইছে। এটা আমি ব্যক্তিগতভাবে আমিও একটা দল করি, যেহেতু আমি বিএনপি করি, আমি এটা সাপোর্ট করি না। কারণ এটা একবারে সম্পূর্ণ অন্যায় হয়েছে। কারণ অপরাধ করলে আমি করেছি, আমার বাড়ি তো আর অপরাধ করে না। আরে দল মত থাকতেই পারে, তার জন্য কি একজনের বাড়ি পুইরা দমু? এটা তো ইসলামের কোথাও নাই। তাহলে এটার মধ্যে আবার একটা জিনিস লুকিয়ে আছে, কিছু কিছু কুসংস্কার এবং কুখ্যাত ডাকাত বা কুচক্রকারী কিছু লোক আছে, দলীয় প্রভাব নাম বেছে তারা এই বর্তমানে অরাজকতা সৃষ্টি করতেছে। এই দিক দিয়েও মানুষের খেয়াল রাখতে হবে। এটা ঠিক না মোটেও, কারণ কারো বাড়ি পুড়ে দেওয়া এটা মোটেও ঠিক না। যাই হোক, সর্বোপরি মহান আল্লাহ পাকের কাছে এবং সবাই দোয়া করবেন। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে এবং ডক্টর ইউনূস সাহেব উনি ওনার ক্ষমতা গ্রহণ করেছে। আজকে দেখলাম উনি ওনার ক্ষমতা, রাষ্ট্রপতি ওনার কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, উনি ক্ষমতা গ্রহণ করেছে। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দেশটা যাতে, আমার সোনার বাংলাদেশটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় আসে এবং সবার মাঝে যাতে শান্তি ফিরিয়ে আসে, সেই দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে। কারণ প্রবাদ জীবন থেকে দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। আর আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, প্রিয় সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কেউ যদি দলীয় কার্যক্রমের সাথে মানে অ্যাক্টিভিট বা থাকেন, তাদেরকে অনুরোধ করব দলের প্রভাব দেখাবেন না কোনো সময়। আজকে আপনার দল ক্ষমতায় আছে, কালকে আপনার দল নাও থাকতে পারে। তাহলে এমনভাবে কেউর সাথে আচরণ করবেন না যে আচরণে আপনার দল ক্ষমতায় চলে গেলে তখন আপনাকে সেই ভুলের মাসুলটা দিতে হয়।
আপনাদের চোখের দেখা বর্তমান পরিস্থিতিটা কি হচ্ছে। যাই হোক, দীর্ঘক্ষণ সময় আপনাদের সাথে কথা বললাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার প্রতি আমি সৌদি আরব থেকে সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যাতে আমার সোনার বাংলাদেশটাকে এবং দেশের জনগণকে সবাইকে সুস্থ ও শান্তিময় গড়ে তোলে। সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার কথার মাঝে যদি বা ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা, শুভরাত্রি।